ফ্রি মেশিনের ফাঁদে সরকারি হাসপাতাল, বছরে কোটি টাকার লুট, খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। জাতীয় নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, মন্তব্য সিইসির। শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস। 7 ঘন্টা পর 2 নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। রাশিয়ার তেল কেনার ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের উপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত। কলম্বিয়াতেও সামরিক অভিযানের হুমকি, তালিকায় আছে কিউবা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের পয়েন্ট হারানোর রাত, জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে রাজধানীর 7টি সরকারি হাসপাতাল, যেখানে অনুদান হিসেবে পাওয়া মেশিন রিএজেন্টে কেনা হচ্ছে বাজার দরের 4 থেকে 5 গুণ বেশি দামে। দুর্নীতির এই চক্রে হাসপাতালের কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রভাবশালী সবারই হাত রয়েছে। কতটা গভীর এই দুর্নীতি, আর কতদিন চলবে ফ্রি মেশিনের আড়ালে কোটি টাকার লুট? সালাউদ্দিন জসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 7 আগস্ট বিকেল 5:15 রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের 1 নম্বর গেটে থামে একটি নীল পিকআপ। আলো আধারে নামানো হয় কার্টুন ও মেশিনারিজের প্যাকেট। সেগুলো দ্রুত ট্রলিতে করে নেওয়া হয় প্যাথোলজি বিভাগে। দৃশ্যটি ছিল অস্বাভাবিক, কারণ ট্রলি ঠেলছিলেন হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা। রহস্যজনক এই ঘটনার সূত্র ধরেই উন্মোচিত হয়েছে সরকারি হাসপাতালের ভেতরের এক ভয়াবহ দুর্নীতির চিত্র। অনুসন্ধানে জানা যায়, কয়েকটি বেসরকারি কোম্পানি অনুদান হিসেবে হাসপাতালগুলোকে বিনামূল্যে রোগ নির্ণয়ের মেশিন দেয়, কিন্তু সেই মেশিন ব্যবহৃত রিএজেন্ট বাধ্যতামূলকভাবে কিনতে হয় একই কোম্পানি বা তাদের মনোনীত ভেন্ডারের কাছ থেকে। এখানেই তৈরি হয় লুটপাটের সুযোগ। বাজার দরের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি দামে রিএজেন্ট কেনা হচ্ছে বছরের পর বছর। জাগো নিউজের 3 মাসের অনুসন্ধানে রাজধানী সহ 7টি সরকারি হাসপাতালে এমন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একই মেশিনে একই পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে যেখানে রিএজেন্টের খরচ পড়ছে 70 থেকে 200 টাকা, সেখানে বেসরকারি হাসপাতালে সেই খরচ 10 থেকে 30 টাকার বেশি নয়। শুধু একটি পরীক্ষাতেই বছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে 4.5 কোটি টাকা পর্যন্ত। এই লুটপাটের পেছনে রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তা, রিএজেন্ট সরবরাহকারী ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী এবং রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ। অযৌক্তিকভাবে ওপেন টেন্ডার পদ্ধতি ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে প্রকৃত ডিলাররা সরাসরি অংশ নিতে পারেন না, ফলে তৃতীয় পক্ষ ঢুকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ নীতিমালার অভাব। অনুদানের মেশিন গ্রহণ, স্থাপন ও রিএজেন্ট ক্রয়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম না থাকায় এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই অনিয়ম বন্ধ করা গেলে সরকারি ভর্তুকির অর্থে আরও বহু মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পেতে পারে। এখন প্রশ্ন হলো, এই ফ্রি মেশিনের আড়ালে চলা কোটি টাকার লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ের ফলাফলে মোট 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, বর্তমানে নির্বাচন পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে। সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন করে একথা বলেন তিনি। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটের বিষয়টি জাগো নিউজকে আইনজীবী নিজে নিশ্চিত করেছেন। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে গেল 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের 300 আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট হবে। গোলামীর রাজনীতি নয়, 11 দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু। সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার, তাকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটের চেষ্টা চলছে। এটা বেগম জিয়ার জন্য অত্যন্ত অসম্মানজনক। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রচারণায় শুধু আজাদির প্রচারণা হবে, এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না। এর আগে আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও লুটের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আজাদি পদযাত্রার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ি, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হলপাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুর যেয়ে শেষ হবে। পৌষের শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান ঘন কুয়াশায় মোড়ানো। তীব্র শীতে ঘর থেকে বের হতে চাইলেও জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় কর্মজীবীদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশায় দীর্ঘ 7 ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল 7:10 দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিনগত রাত 12:25 থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ দুর্ঘটনা এড়াতে রাত 12:30টার দিক থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসে সকাল 7:10 থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে তেমন সিরিয়াল নেই। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর 4:47 দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.2। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির 35 কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেন। সিলেট নগরী ও আশেপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত 2:20:31 প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2:25:14 দ্বিতীয়বার ভূমিকম্প হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের উপর আরও বেশি শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ট্রাম্প যে ক্ষুব্ধ তাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প। রোববার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করছে উল্লেখ করে তাদের উপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক আরোপ করতে পারেন বলে জানান ট্রাম্প। তবে এ সময় আরও একবার মোদির প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তবে তাকে খুশি রাখা দরকার ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অখুশি থাকার কারণ সবিস্তার ব্যাখ্যা না করলেও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট। গেল অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদি। যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি মোদির। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অন্তত 32 জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। কিউবান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন বলে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণে সোমবার ও মঙ্গলবার 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কিউবা সরকার। একই সঙ্গে সরকার জানিয়েছে শিগগিরই নিহতদের শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। রোববার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন। ট্রাম্প বলেন, কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না। ভেনেজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিউবা। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী মাদুরো তার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য কিউবান দেহরক্ষী ও উপদেষ্টাদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন। মার্কিন বাহিনী যখন মাদুরোকে আটক করতে যায় তখন সেখানে থাকা কিউবানরা বাধা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ট্রাম্প জানিয়েছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা খুবই অসুস্থ, কলম্বিয়াও অসুস্থ, একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে, আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন,
দেশটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ কিউবা নিজের দুর্বল অবস্থার কারণেই ভেঙে পড়তে পারে। ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রোববারের রাতটা বেশ ভালো যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টদের। জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউই। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল সবাই মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। সিটি ও চেলসি খেলেছে একে অপরের বিপক্ষে। লিগ টেবিলে 2-এ থাকা ম্যানচেস্টার সিটি ও 5-এ থাকা চেলসির লড়াই ড্র হয়েছে 1-1 গোলে। ম্যাচ জুড়ে দুই দলই খেলেছে প্রায় একই মানের। তবে চেলসির দুর্গে 14 বার আক্রমণের বিপরীতে সিটির দুর্গে চেলসির আক্রমণ ছিল মাত্র 6 বার। তবে দুই ক্লাবে লক্ষ্য রাখতে পেরেছে 3টি করে। 42 পয়েন্ট নিয়ে সিটি আছে 2-এ আর 31 পয়েন্ট নিয়ে 5-এ চেলসি। এদিকে লিডসের মাঠ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র নিয়েই ফিরেছে। 20 ম্যাচে 8 জয়, 31 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6 অবস্থান ম্যান ইউনাইটেডের। সমান ম্যাচে 5 জয়, 22 পয়েন্ট নিয়ে 16তম স্থানে লিডস। লন্ডনে ফুলহ্যাম ও লিভারপুলের ম্যাচটি ড্র হলেও রোমাঞ্চকর এক লড়াই হয়েছে দুই দলের মধ্যে। 20 ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন 34, অবস্থান 4। ফুলহ্যামের 20 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আছে 11 নম্বরে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্রিমেশনের ফাঁদে সরকারি হাসপাতাল, বছরে কোটি টাকার লুট, খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। জাতীয় নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, মন্তব্য সিইসি। শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস। 7 ঘন্টা পর 2 নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। রাশিয়ার তেল কেনায় ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত। কলম্বিয়াতেও সামরিক অভিযানের হুমকি, তালিকায় আছে কিউবা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের পয়েন্ট হারানোর রাত, জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।